ড্যাশ চেঞ্জেস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে ড্যাশ পরিবর্তনে। তো কি পরিবর্তন হতে পারে দেখো তো, পুরো কুলুর ভিতরে এবার তোমাকে নজর দিতে হবে যে কি পরিবর্তন হতে পারে। তো দেখো এখানে রিকোয়ারিং, প্রোভাইড, ইন্টারেস্ট, অ্যান্থোয়াজিস্ট, ফ্যাক্টর, ইকোলজি। আচ্ছা ইকোলজি কিন্তু পরিবর্তন হতে পারে। ইকোলজি মানে কি? পরিবেশ। ঠিক আছে, তো ইকোলজি পরিবর্তন হতে পারে না, মানে পরিবেশ পরিবর্তন হতে পারে না। আবার ইকোলজির একটা সুন্দর বাংলা হলো বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্র কিন্তু পরিবর্তন হতে পারে। যারা অন্তত বিজ্ঞান বইটা একটু পড়েছো তারা হয়তো জানো বাস্তুতন্ত্র কি। তো বাস্তুতন্ত্র কিন্তু অবশ্যই পরিবর্তন হতে পারে। তো আমরা যদি এখানে বলি পরিবেশের পরিবর্তন, কিন্তু যেহেতু চেঞ্জেস এটা নাউন, এর আগে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফরম্যাটে ব্যবহার করতে হবে, কারণ নাউনের আগে যেটা বসতে পারে সেটা হলো অ্যাডজেক্টিভ। তো আমরা যদি বলি ইকোলজিক্যাল চেঞ্জেস তাহলে কিন্তু একটা মিনিংসফুল অর্থ দেয়, দেয় না? মিনিংসফুল অর্থ দেয়। এইচএসসি একাডেমিক সিলেবাসের উইথ ক্লু এবং উইদাউট ক্লু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। আর উইথ ক্লু এবং উইদাউট ক্লু এই দুইটা টপিক্সে কিন্তু টোটাল মার্ক হলো 15, অর্থাৎ উইথ ক্লুতে 5 এবং উইদাউট ক্লুতে 10। তো এই 15 মার্ক তোমাদের জন্য কত 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 বেশি ইম্পর্টেন্ট এটা আমার মনে হয় তোমরা যারা এতক্ষণে উইথ ক্লু উইদাউট ক্লু প্র্যাকটিস করেছো বা ইংরেজিতে একটা ভালো রেজাল্ট করতে চাও তারা এটা গেস করতে পেরেছো। তো আজকে আমি উইথ ক্লু এবং উইদাউট ক্লুর উপর আলোচনা করব। উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে তুমি কিভাবে একদম শর্টকাট টেকনিকতে বেস্ট ওয়ে এবং বেস্ট করতে পারবে এই বিষয়গুলো আজকে তোমাদের সাথে এ টু জেড ক্লিয়ার আলোচনা করব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করতে পারো, যে সাজেশন ইনস্ট্রাকশনগুলো দেবো এগুলো যদি ফলো করতে পারো, উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিয়ে তোমার সারা জীবনের সমস্যা এক ক্লাসে সমাধান হয়ে যাবে। দেখো উইথ ক্লু এবং উইদাউট ক্লু শেখার ক্ষেত্রে বা যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের কয়েকটা বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই সতর্কতাগুলো আমি এখানে দিয়েছি। তো ফার্স্ট অফ অল তুমি যখন উইথ ক্লু কিংবা উইদাউট ক্লু যেটাই হোক না কেন যখন প্র্যাকটিস করবে, যদি ভার্বের কোনো ওয়ার্ড ব্যবহার করা লাগে সেক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন টেন্সের বিষয়ে সতর্ক থাকতে হবে। আর উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে ভালো করতে গেলে কিন্তু তোমাকে টেন্স বিষয়ে একটা ভালো আইডিয়া রাখতে হবে। যদি তোমার টেন্স বিষয়ে ভালো আইডিয়া না থাকে তাহলে কিন্তু তুমি উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে ফুল মার্ক নিতে পারবে না বা ভালো করার সম্ভাবনা পসিবিলিটি কমে যাবে। সো টেন্স বিষয়ে তুমি মোটামুটি একটা ভালো আইডিয়া রাখবে। আর দেখো ভার্ব ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন সবসময় কিন্তু ভার্বটাকে ভার্ব ফর্মেই ব্যবহার করতে হবে এমন না, কখনো ওই ভার্বকে জেরান্ডিয়াল ফর্মেটে, কখনো পার্টিসিপল, কখনো ইনফিনিটিভ আকারে ব্যবহার করতে হতে পারে। সো এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। এরপর দেখো যখন তুমি ভার্বটা ব্যবহার করবে সেটা কি অ্যাক্টিভ মোডে ব্যবহার করবে নাকি প্যাসিভ মোডে ব্যবহার করবে এ বিষয়েও তোমাকে সতর্ক থাকতে হবে। এছাড়াও আমাদের উইথ ক্লু এবং উইদাউট ক্লু প্র্যাকটিসের ক্ষেত্রে এবং শেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে এবার কথা বলবো। সেই পার্টটা হলো তোমাকে যখন তুমি উইথ ক্লু বা উইদাউট ক্লু প্র্যাকটিস করছো ওই সময়ে তোমাকে কিছু ফ্রেজ মুখস্থ করে নিতে হবে, কিছু ফ্রেজ নোট করা লাগবে। তো দেখো আমি তোমাদের এখানে একটা ডেমো হিসেবে দিয়েছি। দেখো এখানে অনেকগুলো ফ্রেজ আমি দিয়েছি না, এই যে ফ্রেজগুলো দেখো, অল ফর্মস অফ রং, অল ওয়াক অফ লাইফ, এ ওয়াইড রেঞ্জ অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, ন্যাচারাল এনভায়রনমেন্ট ইন এভরি স্টেজ অফ লাইফ, দ্য ভিকটিম অফ জেন্ডার, ট্রেড অ্যান্ড কমার্স। তো এই জাতীয় যে ফ্রেজগুলো আমি দিয়েছি তোমাদের কাজ হলো এই জাতীয় ফ্রেজগুলো যেখানেই পাবে এগুলো একটু টুকে নেবে, নোট করে নেবে, নোট করে মাঝে মাঝে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করো তাহলে তুমি কি সুবিধাটা পাবে এবার আমি বলছি। দেখো দেখো অনেক সময় দেখবে যে একটা প্যাসেজ বা টেক্সট দেওয়া আছে, ওই টেক্সটে অল ফর্মস অফ রং এই ফ্রেজের ব্যবহারটা আছে, আবার এই ফর্ম যে আছে না এই ফর্মের এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। সো তুমি যখন জানবে যে অল ফর্মস অফ রং এটার মানে সকল প্রকারের ভুল, ওয়াল ওয়াক অফ লাইফ মানে সকল শ্রেণীর লোক, তো ওই ওয়াকের এখানে ব্ল্যাঙ্ক স্পেস করে দিতে পারে, তখন কিন্তু তুমি নির্দ্বিধায় ওইখানে ওয়াক কোথায় ফর্মস হবে এগুলো কিন্তু তুমি ব্যবহার করতে পারবে। সো উইথ ক্লু উইদাউট ক্লু প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যখনই প্র্যাকটিস করছো এই জাতীয় যে ফ্রেজগুলো তোমার সামনে আসছে ওই ফ্রেজগুলো সুন্দর করে একটু নোট করে নাও। দেখবে এই ফ্রেজগুলো তোমার হিউজ হিউজ সাপোর্ট দিবে, প্রত্যেকে এই কাজটা করে নিবে। ওকে, এরপর দেখো পার্টস অফ স্পিচের ব্যবহার সম্পর্কে তো তোমাকে একটু ভালো ধারণা রাখতেই হবে, কারণ তুমি উইথ ক্লু প্র্যাকটিস করবে, উইদাউট ক্লু প্র্যাকটিস করবে। আর যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার ভালো আইডিয়া না থাকে তাহলে তুমি কিভাবে হবে বা কিভাবে ভালো করবে। আরও দেখো আমাদের আরও অনেকগুলো সতর্কতা মেনটেন করতে হবে। তার আগে তোমাদের একটা কথা বলি, একটু আগে আমি তোমাদের যেটা বললাম যে কিছু কিছু আমাদের ওয়ার্ড আর কিছু কিছু ফ্রেজ, ওয়ার্ড না ফ্রেজ আমাদের মুখস্থ করে নিতে হবে, নোট করে নিতে হবে। এই ফ্রেজগুলো কিন্তু এভাবে আসতে পারে। দেখছো এইখানে আমি একটা উইদাউট ক্লু কিন্তু দিয়েছি। এই ক্লুতেই দেখো ওয়াল ফর্ম ফ্রম ওয়াল ড্যাশ অফ লাইফ,
এই যে আমি এখানে কিন্তু এটাকে জাস্ট বোল্ড করে দিয়েছি। তো তোমরা আমার মনে হয় বুঝতে পারছো, যারা জানো যে ওয়াক অফ লাইফ মানে সকল শ্রেণীর লোক তারা কিন্তু নির্দ্বিধায় এখানে ওয়াক ব্যবহার করতে পারবে। কিন্তু তুমি যদি ওই ফ্রেজটার না জানো তাহলে কি তুমি এখানে কোনোদিনও রাইট ফর্মটা ব্যবহার করতে পারবে পারবে না। সো তোমার কাজ হলো এই জাতীয় ফ্রেজগুলো সুন্দর করে মুখস্থ করে নেওয়া, নোট করে নেওয়া। আর দেখো তোমাদের আরেকটা কথা বলি, আমরা কিন্তু প্রতিনিয়ত অ্যাডমিশন মেন্টরস ফেসবুক পেজে যারা ইউটিউব থেকে ক্লাসটা করছো তাদের জন্য আমরা কিন্তু নিয়মিত লাইভ ক্লাস নিচ্ছি। তো তুমি যদি আমাদের লাইভ ক্লাসগুলো করতে চাও তো এখানে আমার নাম্বার দেওয়া আছে, শুধুমাত্র টেলিগ্রামে নক দিবে, ঠিক আছে? টেলিগ্রামে নক দিলে আমরা তোমাদের লাইভ ক্লাস করার ব্যবস্থা করে দেবো। আর আমাদের লাইভ ক্লাসগুলো যারা করে তারা কিন্তু জানে লাইভ ক্লাসগুলো তাদের জন্য কতটা সাপোর্টিভ। আমাদের ক্লাসগুলো যেমন তোমরা করছো, ক্লাসগুলো যতটা সাপোর্টিভ হয় লাইভ ক্লাসগুলো কিন্তু এমন সাপোর্টিভ হয়। সো ফেসবুক পেজের সাথে কিন্তু তোমাদের সবার কানেক্টেড থাকতে হবে। যারা ইউটিউব থেকে ক্লাস করছো প্রত্যেকে অ্যাডমিশন মেন্টরস এই ফেসবুক পেজটা তোমরা সার্চ দিয়ে তোমরা লাইভ ফলো করে দিতে পারো। ফলো করলে কিন্তু লাইভ ক্লাসের লিঙ্ক, লাইভ ক্লাস হলে নোটিফিকেশান পেয়ে যাবে যদি নোটিফিকেশান অন করে রাখো। আর এঙ্গেজমেন্টটা ঠিক রাখলে কিন্তু তুমি আমাদের ফেসবুক পেজের সাপোর্টটাও তুমি পেয়ে যাচ্ছ। সো প্রত্যেকে ফেসবুক পেজের সাথেও কানেক্টেড হবে। তো আমরা যাব এবার উইথ ক্লু এবং উইদাউট ক্লু যে আলোচনা করছিলাম তার একদম রুলের একদম শেষ, এবং এরপরে আমাদের আছে রিয়েল প্র্যাকটিস। কারণ উইথ ক্লু উইদাউট ক্লু শিখতে হলে রিয়েল প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তোমাকে সবসময় রিয়েল প্র্যাকটিসের উপর বেশি ফোকাস করতে হবে, রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে উইথ ক্লু উইদাউট ক্লু শিখতে হবে। তো আমিও তোমাকে এখন রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে উইথ ক্লু উইদাউট ক্লুটা শেখাবো, ট্রান্সলেশন তোমাকে শেখাবো। তো শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে ট্রান্সলেশনে দক্ষ হতে হবে। কখন? উইথ ক্লু উইদাউট ক্লু প্র্যাকটিস করার সময়। যদি উইথ ক্লু এবং উইদাউট ক্লু প্র্যাকটিস করার সময় ট্রান্সলেশনটা যদি তোমার ভালো না হয় তাহলে কিন্তু তুমি উইথ ক্লু উইদাউট ক্লুতে খুব একটা বেশি ভালো করতে পারবে না। অবশ্যই তোমাকে ট্রান্সলেশনে ভালো হতে হবে। এখন ট্রান্সলেশনে যদি তুমি ভালো হতে চাও তাহলে তোমার দুইটা কাজ করতে হবে। একটা হলো একটু ভোকাবুলারি বিষয়ে ভালো ধারণা রাখতে হবে, আর একটা প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। কারণ ট্রান্সলেশনে ভালো হওয়ার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আরেকটা বিষয় হলো উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে ভালো করার একটা গুরুত্বপূর্ণ উপায় হলো যে তুমি যখন উইথ ক্লু এবং উইদাউট ক্লু যেটা প্র্যাকটিস করবে ওটার বাংলা যেন করে দেওয়া থাকে। কারণ যখন বাংলা করে দেওয়া থাকবে ওটা তোমার ট্রান্সলেশনে এক্সপার্ট হতে অনেক অনেক বেশি সাপোর্ট দিবে। সো এ বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে, রাইট? এরপর দেখো আমরা রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে এবার উইথ ক্লু উইদাউট ক্লু প্র্যাকটিস করব। আমরা প্রথমে একটা উইথ ক্লু প্র্যাকটিস করব। তো উইথ ক্লু কিন্তু ঠিক এভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, এভাবে ক্লু দেওয়া থাকবে। ক্লু অবশ্যই ক্লু অনুযায়ী তোমাকে ব্ল্যাঙ্ক স্পেসে রাইট আনসারটা ব্যবহার করতে হবে। তো কিভাবে ব্যবহার করবে এবার আমি রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে একটা প্র্যাকটিস দিয়েছি, এই প্র্যাকটিসটা এখন আমি তোমাদের করাবো। আর যেখানে যে ফোকাসগুলো করতে হবে, যে বিষয়গুলো সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো আমি বলে দিব। তো উইথ ক্লু উইদাউট ক্লু যখনই আমরা প্র্যাকটিস শুরু করব বা প্রশ্নে যখনই আনসার লেখা শুরু করব তখন তোমার প্রথম কাজ হলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে টেক্সটটা সুন্দর করে পড়বে, পড়ে প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ করার চেষ্টা করবে। একবারে যদি না হয় দুইবার করবে, দুইবার না হলে তিনবার করবে। বাট ওই টেক্সট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন কিন্তু তোমার অর্জন করতে হবে, তোমার নিতে হবে, এবং ট্রান্সলেশনটা কিন্তু ভালোভাবে করতে হবে। যতক্ষণ না তুমি ভালোভাবে ট্রান্সলেট করতে পারছো ততক্ষণে তুমি যদি ব্ল্যাঙ্ক স্পেসে ওয়ার্ড ব্যবহার করো ভুল হয়ে যাবে। সো ট্রান্সলেটটা আগে ভালো করে করে নিবে। এরপর তুমি যখনই এটা পড়বে তখন প্রত্যেকটা সেন্টেন্সের কোন টেন্স আছে এই টেন্সগুলো বিষয়ে তুমি একটু সতর্ক থাকবে, বিশেষত ভার্ব ব্যবহারের ক্ষেত্রে। ভার্ব ব্যবহারের ক্ষেত্রে কিন্তু টেন্স বিষয়ে সতর্ক থাকার কোনো বিকল্প নাই। তো দেখো আমাদের এখানে যে প্যাসেজ দেওয়া আছে, বার্ড ওয়াচিং হ্যাজ বিন এ ফেভারিট ফার্স্ট টাইম ফর মেনি নেচার লাভার্স, বলছে পাখি দেখা অনেক প্রকৃতি প্রেমীদের জন্য একটা পছন্দের পাস্ট টাইম মানে অবসর, ঠিক আছে? তো অনেক পছন্দের একটা পাস্ট টাইম, তো বেশ ভালো। এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সরি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাজ বিন। এরপর দেখো ইন দ্য পাস্ট, অতীতে সাম বার্ডস ড্যাশ অ্যাজ মেসেঞ্জার অফ গডস, বলছে অতীতে কিছু কিছু পাখি ড্যাশ অ্যাজ মেসেঞ্জার অফ গডস, মানে মেসেঞ্জার অফ গডস মানে কি? এখানে গডস বলতে দেখো গডসের শেষে এস থাকার কারণে এখানে গডস বলতে হিন্দু খ্রিস্ট বা অন্য অন্য ধর্মের যে দেবতা আছে তাদেরকে বোঝাচ্ছে। আর মুসলিম ধর্মের হিসাব করলে যে নবী রাসূল যারা আছে তাদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে? আর গডের শেষে যেহেতু এস আছে এই জন্য কিন্তু এখানে গড বলতে খ্রিস্টানরা আল্লাহকে বোঝায়, তো এই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে না, বরং এখানে দেবতা বলা যায়। আর আমাদের মুসলিম ধর্মে তো আল্লাহ আল্লাহই। যাই হোক,
আমাদের মুসলিম ধর্মে কিন্তু একটা আমরা জানি যে আমাদের সুলাইমান আলাইহিস সালাম, যেটা খ্রিস্ট ধর্মে কিন্তু সলোমন নামে পরিচিত, অর্থাৎ খ্রিস্টানদের যে সলোমন নাম এটা কিন্তু ইসলাম ধর্মে সুলাইমান নাম। তো সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা পাখি ছিল, হুদহুদ পাখি। তো এই পাখিটা সম্পর্কে হয়তো তোমরা সবাই জানো। তো এমনই আহ, বিভিন্ন ধর্মে, সেটা গ্রিক ধর্ম বা পৌরাণিক কাহিনী থেকে শুরু করে হিন্দু ধর্মে অনেকের কিন্তু অনেক পাখি ছিল। তো এই পাখিগুলো বার্তাবাহক হিসেবে কাজ করতো, সেটা এখানে বলছে। আর এই বার্তাবাহক হিসেবে কাজ করার কারণে এই পাখিগুলো কি হতো, শ্রদ্ধা বা ভক্ত বা ভক্তি করা বা উপাসনার পাত্র হিসেবে ব্যবহৃত হতো। তো এখন আমরা যদি এখানে ওয়ার্শিপ ব্যবহার করি তাহলে কিন্তু একটা মিনিংসফুল অর্থ আসবে, ঠিক আছে। আর দেখো এখানে একটা টেকনিকও তুমি অ্যাপ্লাই করতে পারো। এই যে সেন্টেন্স এ নম্বর যেখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে, এই সেন্টেন্সে কিন্তু কোনো ভার্ব নাই। যেহেতু ভার্ব নাই, তার মানে তুমি 100% শিওর থাকতে পারো ব্ল্যাঙ্ক স্পেসে তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। এখন তুমি যখন ভার্বটা ব্যবহার করবে তখন ওইটার আগে টেন্সটা তোমার মাথায় নিতে হবে, যে ওখানে কোন টেন্স ব্যবহার করবে। তারপরে তুমি ওটাকে অ্যাক্টিভ মুডে ব্যবহার করবে নাকি প্যাসিভ মুডে ব্যবহার করবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই এই সতর্কটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এরপরে তুমি যখনই যে মুডেই ব্যবহার করো না কেন, ওটা কি তুমি সিঙ্গুলার ফর্মে ব্যবহার করবে নাকি প্লুরাল ফর্মে ব্যবহার করবে এ বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। তো আমরা এখানে যে ভার্বটা ব্যবহার করব এটা কোন মুডে ব্যবহার করব, দেখি তোমরা কে কে বলতে পারো কোন মুডে ব্যবহার করতে পারি আমরা। আমরা কিন্তু এখানে যে ভার্বটা ব্যবহার করব সেটা অবশ্যই প্যাসিভ মুডে ব্যবহার করব। কেন প্যাসিভ মুড? কারণ দেখো এখানে ওয়ারশিপ ব্যবহার করব। এখন ওয়ারশিপ করার কাজটা কারা করে? সাধারণত ওয়ারশিপ করে, ওয়ারশিপ মানে পুজো করা, বা যদি বাংলায় বলা হয় তো পুজো করার কাজটা কিন্তু মানুষ করে। তো হিন্দুরা দেখো পুজো করার ক্ষেত্রে কিন্তু অনেক প্রাণীকে, যেমন গরুকে তারা পুজো করে। সো এই যে বার্ডসকে তারা পুজো করতো, এখন এই বার্ডস তো আর পুজো করতো না, বার্ডসকে করতো। সো এখানে কিন্তু আমাদের প্যাসিভ মুডে ব্যবহার করতে হবে, যেহেতু সাবজেক্ট ওয়ার্শিপের কাজটা করতো না, ঠিক আছে। বরং ওয়ার্শিপের কাজটা মানুষরা করতো কিন্তু সাবজেক্টকে করতো, এই কারণে এটা প্যাসিভ মোডে ব্যবহার করবো। তো আমরা কি ব্যবহার করেছি? আমরা দেখো এখানে ওয়ার ওয়ার্শিপ ব্যবহার করেছি, ঠিক আছে। আর ওয়ারটা কেন ব্যবহার করলাম? যেহেতু এটা পাস্ট টেন্সের একটা ঘটনাকে ইন্ডিকেট করছে, আবার সাবজেক্ট আছে প্লুরাল, দেখো বার্ডের শেষে কিন্তু এস আছে, এই কারণে আমরা ওয়ার ব্যবহার করেছি, আর পরে এটাকে প্যাসিভ করে দিয়েছি। তো আশা করি এই বিষয়ে তোমাদের সবার কাছে ক্লিয়ার। এরপরে দেখো বার্ড ওয়াচিং দিস ডে ড্যাশ ফর দ্য ফান অফ ফাইন্ডিং আউট মোর অ্যাবাউট আওয়ার ফিদার ফ্রেন্ড। তো ফিদার ফ্রেন্ড, এখানে দেখো এই সেন্টেন্সের যদি আমরা অর্থ করি তাহলে কেমন হচ্ছে? বার্ড ওয়াচিং মানে পাখি দেখা, দিস ডে বর্তমান সময়ে বা বর্তমান সময়গুলোতে বা এই সময়গুলোতে, ব্ল্যাঙ্ক স্পেস আছে ফর দ্য ফান অফ ফাইন্ডিং আউট মোর অ্যাবাউট আওয়ার ফিদার ফ্রেন্ড বলছে আমাদের। আচ্ছা, ফেদার, ফেদার মানে কি? যে আমরা, ফেদার মানে কিন্তু পালক, আর ফেদার ফ্রেন্ড মানে পালকযুক্ত বন্ধু, ঠিক আছে। কিন্তু এখানে পালকযুক্ত বন্ধু বলতে পাখিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো বলছে আমাদের যে পাখি যে বন্ধুরা আছে, তো এই বন্ধুদের সম্পর্কে মোর অ্যাবাউট আওয়ার ফিদার ফ্রেন্ড মানে আমাদের পাখিদের সম্পর্কে আরও বেশি জানতে। কি করে? কিসের জন্য? ফর দ্য ফান, ঠিক আছে, মজার জন্য। তো বার্ড ওয়াচিং তাহলে কি হতে পারে? বার্ড ওয়াচিংটা করা হতে পারে। আমরা বার্ড ওয়াচিং, কারণ এই বার্ড ওয়াচিং যেহেতু এটা করা হচ্ছে, সো এখানেও আমরা যে ভার্বটা ব্যবহার করব এটাও কিন্তু প্যাসিভ মোডে ব্যবহার করব। আর এখানে একটা বিষয় দেখো, আবারও সতর্কতা অবলম্বন করতে হবে, যে যেহেতু এই সেন্টেন্সে ভার্ব নাই, দেখো এই পুরো সেন্টেন্সে ভার্ব নাই, বার্ড ওয়াচিং, আর দেখো দিস ডেজ, এখান থেকে শুরু করে এই যে ফ্রেন্ডস পর্যন্ত কোনো প্রকার ভার্বের অস্তিত্ব নাই। সো ব্ল্যাঙ্ক স্পেসে একটা ভার্ব ব্যবহার করতে হবে। তো ভার্ব ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবসময় যে সতর্কতাগুলো আমি আগেই বললাম, এই সতর্কতাগুলো অবশ্যই তোমাকে অবলম্বন করতে হবে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তো দেখো বার্ড ওয়াচিং দিস ডেজ, এখান থেকে কিন্তু সাবজেক্ট হলো বার্ড ওয়াচিং, আর দিস ডেজ কিন্তু অ্যাডভার্ব। তো এখানে ডেজের শেষে এস দেখে আবার জন্য তোমরা কেউ এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করো না, কারণ এখানে সাবজেক্ট কিন্তু বাস ওয়াচিং, যেটা সিঙ্গুলার। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের একটা ঘটনা বলা হচ্ছে, করা হয়, সাধারণভাবে বলা হচ্ছে যে করা হয় মানে পাখি দেখা হয়, ঠিক আছে। আর দেখা হয়, কিন্তু এখানে কিন্তু দেখার জন্য সরাসরি কোনো ভার্ব নাই। দেখো ক্লুতে, ক্লুতে কি আছে? ডু আছে। ডু মানে আমরা জানি করা। সো আমরা দেখা হয় ওটাকে কিন্তু ডু দ্বারাও প্রকাশ করতে পারি, যদি আমরা বলি ইজ ডান। আচ্ছা, আমরা বললাম ইজ ডান, ইজ ডান করলে কিন্তু দেখা হয় অর্থ দেয়, ঠিক আছে। সো তোমাদের এই উইথ ক্লু কিংবা উইদাউট ক্লু করার সময় কিন্তু একটু জটিল টাইপের দিবে, একটু জটিল টাইপের, এই ধরনের মনে হবে জন্য এখানে আমি কোনটা ব্যবহার করব, রাইট আনসার করা একটু টাফ হয়ে যাবে। যদি তুমি কোনোটা মনে করো যে এখানে ডান হবে, এটা যদি তুমি প্রথমেই আইডেন্টিফাই করতে না পারো বা বুঝতে না পারো, তাহলে এটার ব্যবহার করবে একদম শেষে, ঠিক আছে। যেটা পারবে না সেটা স্কিপ করবে, পরেরটায় চলে যাবে, ঠিক আছে।
সবসময় এই টেকনিকটা অ্যাপ্লাই করবে, তারপর দেখবে যখন তুমি বারবার ওই বিষয়টা নিয়ে একটু অ্যানালাইজ করবে তোমার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। তো আমাদের এটা প্যাসিভ মোডে কেন করলাম, কারণ পাখি দেখা হয়, ঠিক আছে, পাখি, আমি পাখি দেখি এটা হলো অ্যাক্টিভ মোডের বিষয়, কিন্তু পাখি দেখা হয় এটা কিন্তু প্যাসিভ মোডের বিষয়। বার্ড ওয়াচিং ইজ ডান মানে এখানে বলতো পাখি দেখা হয় অর্থ দিচ্ছে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার, যে কারণে এটা প্যাসিভ মোডে করলাম। এরপর দেখো ইন রিসেন্ট ইয়ার, সাম্প্রতিক সময়ে বার্ডস হ্যাভ বিকাম দ্য ব্যারোমিটার অফ ড্যাশ চেঞ্জেস অ্যারাউন্ড আস। তো এখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে, আর চেঞ্জেস, দেখো চেঞ্জেস এর আগে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস আছে, আর চেঞ্জেস এটা কিন্তু একটা নাউন। চেঞ্জ মানে পরিবর্তন করা, আবার চেঞ্জ মানে পরিবর্তন। চেঞ্জ নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, এখানে কিন্তু ব্যবহৃত হয়েছে নাউন হিসাবে। তো পরিবর্তন, কি পরিবর্তন হতে পারে, ঠিক আছে, সেই জিনিসটাই কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক স্পেসে দিতে হবে। আর বলছে বার্ড হ্যাভ বিকাম দ্য ব্যারোমিটার, বলছে পাখিরা কি হয়েছে ব্যারোমিটার। ব্যারোমিটার মানে কি, কোনো কিছু পরিবর্তক নির্ণায়ক কোনো যন্ত্রকে বলা হয় ব্যারোমিটার। যেমন তাপমাত্রা পরিবর্তন, কিংবা পাখির সংখ্যা কম বেশি হচ্ছে কিনা, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে কিনা, এটা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় এটাকে সাধারণত ব্যারোমিটার বলা হয় ইংরেজিতে, বা পরিমাপক, ঠিক আছে, যা দিয়ে কোনো কিছু পরিমাপ করা হয়, তো ব্যারোমিটার। তো পাখি বর্তমানে আমাদের একটা পরিমাপক। কি পরিমাপক, ড্যাশ চেঞ্জেস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে ড্যাশ পরিবর্তনে। তো কি পরিবর্তন হতে পারে দেখো তো, পুরো কুলুর ভিতরে এবার তোমাকে নজর দিতে হবে যে কি পরিবর্তন হতে পারে। তো দেখো এখানে রিকোয়ারিং, প্রোভাইড, ইন্টারেস্ট, অ্যান্থোয়াজিস্ট, ফ্যাক্টর, ইকোলজি। আচ্ছা ইকোলজি কিন্তু পরিবর্তন হতে পারে। ইকোলজি মানে কি, পরিবেশ, ঠিক আছে। তো ইকোলজি পরিবর্তন হতে পারে না, মানে পরিবেশ পরিবর্তন হতে পারে না। আবার ইকোলজির একটা সুন্দর বাংলা হলো বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্র কিন্তু পরিবর্তন হতে পারে। যারা অন্তত বিজ্ঞান বইটা একটু পড়েছো তারা হয়তো জানো বাস্তুতন্ত্র কি। তো বাস্তুতন্ত্র কিন্তু অবশ্যই পরিবর্তন হতে পারে। তো আমরা যদি এখানে বলি পরিবেশের পরিবর্তন, কিন্তু যেহেতু চেঞ্জেস এটা নাউন, এর আগে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ফরম্যাটে ব্যবহার করতে হবে, কারণ নাউনের আগে যেটা বসতে পারে সেটা হলো অ্যাডজেক্টিভ। তো আমরা যদি বলি ইকোলজিক্যাল চেঞ্জেস, তাহলে কিন্তু একটা মিনিংসফুল অর্থ দেয়, দেয় না, মিনিংসফুল অর্থ দেয়। আর দেখো আমাদের ক্লুতে দেওয়া আছে ইকোলজি, ইকোলজি মানে বাস্তুতন্ত্র বা পরিবেশ। আর যখন বলছি ইকোলজিক্যাল চেঞ্জেস, তখন ইকোলজিক্যালের অর্থ দিচ্ছে হলো বাস্তুতান্ত্রিক বা পরিবেশগত পরিবর্তন। ইকোলজিক্যাল চেঞ্জেস মানে বাস্তুতান্ত্রিক পরিবর্তন বা পরিবেশগত পরিবর্তন, ঠিক আছে। আমাদের ক্লুতে কিন্তু নাউন দেওয়া আছে, কিন্তু ব্যবহার করেছি অ্যাডজেক্টিভ। এভাবে কিন্তু তোমার বিভিন্ন সময়ে হবুও ক্লুতে যেটা হবে ওটাই ব্যবহার করতে হবে এমন না, ওটার কিন্তু যে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে ব্যবহার করা হতে পারে, লাগতে পারে। সো এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু কখনোই রাইট আনসার করতে পারবে না। এর পরবর্তী সেন্টেন্সটা দেখো, বার্ড ওয়াচার হ্যাভ মেড ড্যাশ কন্ট্রিবিউশন টুয়ার্ড ড্যাশ ইনফরমেশন অ্যাবাউট হুইজ বার্ড। অনেক বড় একটা সেন্টেন্স, তো এত বড় সেন্টেন্স যদি তুমি একবারেই পড়ো, এটা তুমি মিনিংস করা কিংবা ব্ল্যাঙ্ক স্পেসে ওয়ার্ড ব্যবহার করা তোমার জন্য টাফ হয়ে যাবে। এজন্য তোমাকে ভেঙে ভেঙে পড়তে হবে। কিভাবে দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। শুরু কোথায়, বার্ড ওয়াচার বলছে পাখি পর্যবেক্ষকরা হ্যাভ মেড ড্যাশ কন্ট্রিবিউশন, বলছে তারা অবদান রাখে। আচ্ছা অবদান, কেমন অবদান রাখে, কেমন অবদান রাখে তুমি যদি প্রশ্ন করো, যেহেতু কন্ট্রিবিউশন এটা একটা নাউন, নাউনের আগে যে ওয়ার্ডটা বসবে সেটা অবশ্যই হবে একটা অ্যাডজেক্টিভ। তো আমাদের দেখতে হবে কোন ওয়ার্ডটাকে আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, বা কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে দেওয়া আছে। তো আমরা একটু দেখি, রিকোয়ারিং ভার্ব, 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 নাউন, ভার্ব, নাউন, ওটাও নাউন। ওয়ার্কশিপ এটা ভার্ব ব্যবহার করেছি, সিজন, ডুইং, এক্সটেনশন নাউন, হ্যাবিট, ইম্পর্টেন্স, এনভায়রনমেন্ট, টাইম। এখন দেখো এখানে যে ইম্পর্টেন্স যে শব্দটা আছে এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তাহলে কিন্তু একটা মিনিংসফুল অর্থ আসবে। কিভাবে মিনিংসফুল আসবে দেখো, ইম্পর্টেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইম্পর্টেন্স, এটা হলো নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হলো ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন মানে গুরুত্বপূর্ণ অবদান, মিনিংসফুল একটা অর্থ হয় না, অবশ্যই কিন্তু মিনিংসফুল অর্থ হয়। সো এভাবে তোমাকে বুঝতে হবে যে কোন অর্থটা ব্যবহার করলে একটা মিনিংসফুল অর্থ আসছে, পার্টস অফ স্পিচের ব্যবহারটা সঠিক হয়েছে কিনা। ক্লুতে দেওয়া আছে ইম্পর্টেন্স, কিন্তু তোমাকে ব্যবহার করতে হয়েছে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ, ক্লুতে দেওয়া আছে নাউন। সো এই পরিবর্তন বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। পরবর্তীতে দেখো, টুয়ার্ড ড্যাশ ইনফরমেশন অ্যাবাউট হুইজ বার্ড হ্যাভ ভ্যানিশড ফ্রম হুইজ এরিয়া। তো বলছে যে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আচ্ছা গুরুত্বপূর্ণ অবদান রাখে, কিভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখে, টুয়ার্ড, টুয়ার্ড হলো প্রিপোজিশন,
তারপরে আছে ব্ল্যাঙ্ক স্পেস। সো প্রিপোজিশনের পরে ব্ল্যাঙ্ক স্পেস থাকলে আমাদের ভার্ব ব্যবহার করতে হয় এবং ওই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হয়ে যায়। তো আমরা যদি বলি টুয়ার্ড প্রোভাইডিং ইনফরমেশন, মানে তথ্য সরবরাহ করে গুরুত্বপূর্ণ অবদান রাখে, তাহলে একটা মিনিংসফুল অর্থ আসে না? সো আমরা এখানে প্রোভাইডিং ব্যবহার করব। দেখো প্রোভাইড কিন্তু দেওয়া আছে প্রোভাইড আকারে ক্লুতে, কিন্তু আমাদের ব্যবহার করতে হবে প্রোভাইডিং আইএনজি যুক্ত ফরম্যাটে, ঠিক আছে? তো প্রোভাইডিং ব্যবহার করলাম, ব্যবহার করলে কিন্তু একটা মিনিংসফুল অর্থ আসে যে পাখি পর্যবেক্ষকরা আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখে কিভাবে, টুয়ার্ড প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট হুইচ বার্ড হ্যাভ ভ্যানিশড ফ্রম হুইচ এরিয়া। বলছে কোন কোন এলাকায় পাখি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সে সম্পর্কে ডাটা দিয়ে, ইনফরমেশন দিয়ে, তথ্য দিয়ে আমাদেরকে কিন্তু পাখি পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ঠিক আছে? এরপর দেখো ওয়ার অথবা বিকাম ড্যাশ অল টুগেদার। আচ্ছা বিকাম মানে হওয়া, তো কি হতে পারে? আচ্ছা পাখিরা কি হতে পারে? পাখিরা কিন্তু এই যে এক্সটিংক্ট মানে বিলুপ্ত হওয়া, পাখিরা কিন্তু বিলুপ্ত হয়ে যেতে পারে। আমাদের অনেক এলাকা আছে যেখানে অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে, আবার কোনো কোনো জায়গায় ভ্যানিশ হয়ে যাচ্ছে। ভ্যানিশ আর বিলুপ্ত, ভ্যানিশ মানে কি, এই যে দেখো ভ্যানিশড আর এক্সটিং এই দুইটা শব্দের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো ভ্যানিশ হলো কোনো একটা জায়গায় অনেকগুলো পাখি ছিল কিন্তু আস্তে আস্তে পাখির কোয়ান্টিটিটা কমে যাচ্ছে, পরিমাণটা কমে যাচ্ছে, কিন্তু এখনও 2-4টা পাখি আছে, ওইখানে আমরা ভ্যানিশ ব্যবহার করব। আর এক্সটিংশন বা এক্সটিং ব্যবহার করব কোথায়? যেখানে অনেকগুলো পাখি একসময় ছিল কিন্তু বর্তমানে একটা পাখিও নাই, ঠিক আছে? এই জায়গায় আমরা ব্যবহার করব এক্সটিং, মানে বিলুপ্ত হওয়া, ঠিক আছে? মানে একদম বিলুপ্ত হয়ে গেছে, ওখানে আর একটা পাখিও নাই। তো বিকাম পাখিরা কি হচ্ছে, এক্সটিং বিলুপ্ত হচ্ছে, অল টুগেদার, অল টুগেদার মানে এখানে অর্থ দিবে যে একেবারেই, ঠিক আছে? অল টুগেদার মানে কিন্তু এখানে একত্রে না, অল টুগেদার, আচ্ছা টুগেদার মানে কিন্তু একত্রে, আর অল টুগেদার মানে এখানে একেবারেই। মানে বলছে যে তাহলে এই সেন্টেন্সটার অর্থটা কি দাঁড়ালো, যে বার্ড অসার হ্যাভ, আচ্ছা এটার আগে আমরা ব্যবহারটা করে নিই, এখানে ব্যবহার করেছি এক্সটিং মানে বিলুপ্ত। তো দেখো অর্থটা কেমন হচ্ছে, বার্ড অসার হ্যাভ মেড ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, বলছে পাখি পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ অবদান রাখে টুয়ার্ড প্রোভাইডিং ইনফরমেশন, তথ্য সরবরাহ করে, অ্যাবাউট কি সম্পর্কে, হুইজ বার্ড হ্যাভ ভ্যানিশড হুইজ এরিয়া, বলছে কোন এলাকায় পাখিরা ভ্যানিশড হয়ে যাচ্ছে অ্যান্ড বিকাম এক্সটিংক্ট অল টুগেদার, এবং কোন এলাকায় পাখি একদম চিরতরে বিলুপ্ত হয়ে গেছে, এই সম্পর্কে তারা কি করে, বার্ড অফিসাররা কি করে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করে। তো দেখো ইনফরমেশন প্রোভাইড করা, প্রোভাইডিং ইনফরমেশন, গুরুত্বপূর্ণ অবদান রাখে, ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন, আর বিকাম এক্সটিংক্ট মানে একদম বিলুপ্ত হওয়া। এভাবে যদি তোমরা অর্থ করতে পারো এবং এভাবে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ফুল মার্ক তোমরা পেয়ে যাবে। আশা করি সবার কাছে ক্লিয়ার। আমাদের কিন্তু আরও ব্যবহার আছে। দেখো দে ইভেন আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্টরস, দে মানে কারা, বার্ড অফিসাররা, বলছে তারা এমনকি চেষ্টা করছে টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্টরস, মানে ফ্যাক্টরস মানে এখানে কারণ অর্থ দিচ্ছে, যে কারণ খুঁজে বের করা, কিসের কারণ, হুইজ আর যেটা হ্যাভিং ব্যাড ইফেক্ট ওয়ান দেয়ার ড্যাশ, বলছে ওয়ান দেয়ার ড্যাশ। আচ্ছা এখানে আছে দেয়ার, এটা হলো পজিটিভ, আর আমরা সবসময় জানি পজিটিভের পরে একটা নাউনের ব্যবহার করতে হয়। আর এখানে দেয়ার বলতে কাকে বোঝাচ্ছে বলো তো, এখানে দেয়ার বলতে কিন্তু পাখিকে বোঝাচ্ছে। তো যেহেতু পাখিকে বোঝাচ্ছে তাহলে দেয়ার কি হতে পারে, আমরা এখানে ক্লু থেকে কি নিতে পারি, আমরা যদি বলি দেয়ার হ্যাবিটেট মানে তাদের আবাসস্থল, তাহলে হয় না, দেয়ার হ্যাবিটেট, দেখো তাদের আবাসস্থল। আমরা যদি হ্যাবিটেট ব্যবহার করি তাহলে কিন্তু একটা মিনিংসফুল অর্থ হচ্ছে যে কি হচ্ছে, ইভেন দে আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্টর হুইচ আর হ্যাভিং ব্যাড ইফেক্ট অন দেয়ার হ্যাবিটেট, বলছে এমনকি তারা খোঁজার চেষ্টা করছে, কি খোঁজার চেষ্টা করছে, কিছু কারণ খোঁজার চেষ্টা করছে, কিসের কারণ, যে পাখিরা তাদের আবাসস্থলের উপর কোন কোন বিষয়গুলো পাখিদের আবাসস্থলের উপর খারাপ প্রভাব ফেলাচ্ছে, ব্যাড ইফেক্ট মানে খারাপ প্রভাব ফেলা, তো এই বিষয়গুলো বার্ড ওয়াচাররা খোঁজার চেষ্টা করছে। আচ্ছা এরপর দেখো বার্ড ওয়াচিং, পাখি দেখা ড্যাশ এ লট অফ পার্সিভারেন্স, বলছে পাখি দেখা ড্যাশ এ লট অফ পার্সিভারেন্স। তো এই পর্যন্ত এই ক্লজে কি কোনো ভার্বের ব্যবহার আছে, ভার্বের ব্যবহার নাই, কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস আছে। সো তুমি শিওর থাকবে যে ব্ল্যাঙ্ক স্পেসে উইথ ক্লু উইদাউট ক্লুর ক্ষেত্রে ভার্বের ব্যবহার থাকবে না, যে সেন্টেন্সে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস আছে ওখানে ভার্ব ব্যবহার করতে হবে। এখন দেখো বলছে যে বার্ড ওয়াচিং ড্যাশ এ লট অফ পার্সিভারেন্স। তো বার্ড ওয়াচিং এটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করবো। এখন কি ভার্ব ব্যবহার করতে পারি, আমরা যদি ব্যবহার করি রিকোয়ার্স, এখানে আছে রিকোয়ারিং, কিন্তু আমরা যদি ব্যবহার করি রিকোয়ার্স, দেখো আমরা ব্যবহার করলাম রিকোয়ার্স,
রিকোয়ার্স এর সাথে কিন্তু একটা ইয়েস আছে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার, সো ভার্বের শেষে কিন্তু সিঙ্গুলার ব্যবহার করতে হবে। আর ভার্ব ব্যবহার ক্ষেত্রে তোমাদের কয়টা সতর্কতা বলছিলাম, 6টা সতর্কতা মেনটেন করতে হবে। আবারও বলে দিচ্ছি, টেন্স দেখতে হবে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, সিঙ্গুলার নাকি প্লুরাল ফর্মে ব্যবহার করতে হবে ভার্বটা, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করা লাগবে কিনা সতর্ক থাকতে হবে। ভার্বটাকে ভার্ব ফর্মে ব্যবহার করতে হবে নাকি জার্ন্ড পার্টিসিপল ইনফিনিটিভ আকারে ব্যবহার করতে হবে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ভার্বের আগে কোনো মোডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করা লাগবে কিনা, কিংবা ওই ভার্বের আগে কোনো ডু নট, ডাজ নট, ডিড নট এই জাতীয় শব্দ ব্যবহার করা লাগবে কিনা, অর্থাৎ ওটাকে অ্যাফার্মেটিভে ব্যবহার করতে হবে নাকি নেগেটিভে ব্যবহার করতে হবে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তো আমরা ওই সতর্কতাগুলো অবলম্বন করে এখানে রিকোয়ার্স ব্যবহার করলাম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্লাস সাবজেক্ট আছে সিঙ্গুলার। তো বলছে বার্ড ওয়াচিং রিকোয়ার্স এ লট অফ পার্সিভারেন্স, বলছে পাখি দেখতে হলে প্রচুর অধ্যাবসায়ের দরকার। পার্সিভারেন্স মানে অধ্যাবসায় বা ধৈর্যও বলতে পারো, যে প্রচুর ধৈর্যর দরকার হয়। এ লট অফ মাইট কোভার ডেজ, বলছে মাইট মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট, কখনো কখনো কভার ডেজ, এখানে কভার মানে সাধারণত আবৃত করা, কিন্তু এখানে অর্থ দিচ্ছে কভার মানে লেগে যেতে পারে, ডেজ মানে দিনের পর দিন, মান্থ মাসের পর মাস, ওয়ার ইয়ার বছরের পর বছর, থ্রো সামার অর উইন্টার, হিট অর রেইন, বলছে শীত কি গ্রীষ্মর মধ্যে, খুব গরম কিংবা খুব গরম কিংবা বৃষ্টির মধ্যে। ঠিক আছে, পাখি দেখতে অনেক সময় দিনের পর দিন লেগে যেতে পারে, মাসের পর মাস লেগে যেতে পারে, তারপরে বছরের পর বছরও লেগে যেতে পারে। আর টু ড্যাশ অবজার্ভ দ্য হ্যাবিটেট অফ বার্ডস, বলছে কি অবজার্ভ, অবজার্ভ মানে লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা। তো কি পর্যবেক্ষণ করতে, ড্যাশ হ্যাবিটেট অফ বার্ড, আমরা যদি এখানে ব্যবহার করি সিজনাল হ্যাবিটেট অফ বার্ড, সিজনাল হ্যাবিটেট অফ বার্ড মানে পাখিদের ঋতুভিত্তিক যে আবাসস্থল, এটা পর্যবেক্ষণ করতে কিন্তু বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস লেগে যেতে পারে। তো আমরা এখানে সিজনাল ব্যবহার করলে কিন্তু একটা মিনিংসফুল অর্থ দিচ্ছে। আর হ্যাবিটেট এটা কিন্তু একটা নাউন, নাউনের আগে যে ওয়ার্ডটা ব্যবহার করবো সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহার করতে হবে। তো দেখো, পাখি দেখা কিন্তু আসলে একটা সময় সাপেক্ষ বিষয়, বিশেষত একটা পাখির যদি সিজনাল হ্যাবিটেট, কারণ একটা পাখি সে কিন্তু উইন্টারে একটা জায়গায় থাকে, সামারে একটা জায়গায় থাকে, সো এটা পর্যবেক্ষণ করা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। যেমন বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাইবেরিয়া থেকে শীতের সময় অনেক পাখি আসে, সো ওই পাখিগুলোর শীতের টাইমে কিন্তু একটা হ্যাবিটেট। আবার ওই পাখিগুলো যখন গ্রীষ্মে আবার সাইবেরিয়াতে চলে যায়, তখন কিন্তু তাদের আবাসস্থল পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এইগুলো পর্যবেক্ষণ করে কিভাবে, পাখিদের শরীরে অনেকগুলো ডিভাইস দিয়ে দেয়, ওই ডিভাইসের মাধ্যমে পাখিদের গতিবিধিগুলো লক্ষ্য করে, যে ওই পাখিটা এখন কোথায় গেছে, কত কিলোমিটার দূরত্বে আছে। ঠিক আছে, পরবর্তীতে আবার ওই পাখিটা, যেমন বাংলাদেশের দেখা গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধরলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিরে আসলো কিনা, কিংবা হাকালুকি হাওড় আছে, তো এই ধরনের হাওড়, টাঙ্গুয়ার হাওড়, এই হাওড়গুলোতে পাখিগুলো ফিরে আসছে কিনা, এগুলো পর্যবেক্ষণ করা বার্ড ওয়াচারদের কাজ। তো এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ একটা বিষয়। পরে বলছে রিয়েল ড্যাশ হ্যাভ বিন গন টু রিমোট আইসল্যান্ড অবজার্ভ বার্ড। তো রিয়েল, রিয়েল এটা হলো একটা অ্যাডজেক্টিভ। তো আমরা যেহেতু অ্যাডজেক্টিভের পরে ব্ল্যাঙ্ক স্পেস আছে, সো এটার পরে আমাদের একটা নাউন ব্যবহার করতে হবে। তো আমরা কোন নাউন ব্যবহার করি, আমরা ইতিমধ্যে কিন্তু এখান থেকে এগুলো সব ব্যবহার করেছি। আমরা যদি এখান থেকে ব্যবহার করি রিয়েল অ্যানথুয়াজিস্ট, অ্যানথুয়াজিস্ট, অ্যানথুয়াজিস্ট মানে উৎসাহ বা আগ্রহ, ঠিক আছে, বা আগ্রহী, বলছে প্রকৃত আগ্রহীরা বা প্রকৃত উৎসাহীরা, মানে এই উৎসাহী কারা, যারা পাখি পর্যবেক্ষণ করে। ঠিক আছে, তারা তো উৎসাহ নিয়েই পাখি পর্যবেক্ষণ করে, বলছে প্রকৃত উৎসাহীরা, উৎসাহীরা বা আগ্রহীরা। ঠিক আছে, তো আমরা এখানে রিয়েল অ্যানথুয়াজিস্ট ব্যবহার করলাম, দেখো মিনিংসফুল অর্থ হচ্ছে। আর এখানে আমরা এস ব্যবহার করেছি, দেখো কেন এস ব্যবহার করেছি বলতে পারবে তোমরা, এখানে তো আমাদের এস এর ব্যবহার নাই, কিন্তু আমরা এখানে কেন আমরা এস ব্যবহার করলাম, কারণ দেখো এরপরে যে ভার্ব আছে সেটা কিন্তু প্লুরাল, সো এখানে কিন্তু ক্লুতে কিন্তু এস ব্যবহার নাই, বাট তোমার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই সতর্কতা অবলম্বন করতে হবে। দেখো এখানে কিন্তু এস আছে, এস আছে না, এস আছে, সো এই সতর্কতা তোমাকে অবলম্বন করতে হবে। হ্যাভ গন টু রিমোট আইসল্যান্ড অবজার্ভ বার্ড, বলছে পাখি পর্যবেক্ষণের জন্য তারা, রিমোট মানে দূরবর্তী, আইসল্যান্ড মানে দ্বীপগুলোতে, তো তারা দ্বীপগুলোতে যায়। যারা প্রকৃত আগ্রহী, যারা পাখি পর্যবেক্ষণ করতে, তারা কিন্তু অনেক সময় অনেক দূরবর্তী দ্বীপগুলোতে চলে যায়। পরে বলছে বার্ড ওয়াচিং ইজ কোয়াইট ওয়েল নোন ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বলছে বিশ্বের অনেক জায়গায় পাখি পর্যবেক্ষণ কিন্তু অনেক সুপরিচিত। আর ন্যাশনাল জিওগ্রাফি কিংবা ডিসকভারি চ্যানেলগুলোতে কিন্তু এই পাখি পর্যবেক্ষণের উপর ডকুমেন্টারি দেয়, এগুলো দেখলে তোমাদের এই সম্পর্কে কিন্তু একটা আইডিয়া আসবে। তো এটা আমরা কি প্র্যাকটিস করলাম উইদাউট ক্লু, সরি উইথ ক্লু। তো এবার আমরা একটা উইথ ক্লু জাস্ট সংক্ষেপে একটু দেখিয়ে দেবো উইথ ক্লুটা কীভাবে কী করতে হয়।
প্র্যাকটিস করার ক্ষেত্রে যে গাইডলাইনগুলো বললাম, যে সতর্কতাগুলো বললাম, এগুলো কিন্তু উইথ ক্লুর ক্ষেত্রেও প্রযোজ্য, উইদাউট ক্লুর ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু উইথ ক্লু আর উইদাউট ক্লুর ভিতরে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি আমি তোমাদেরকে একটু বলছি। তো পার্থক্যটা হলো, দেখো তুমি এখানে দেয়ার হ্যাবিটেট, এখানে কিন্তু হ্যাবিটেটই তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? কারণ ক্লুতে কিন্তু হ্যাবিটেট কথাটা উল্লেখ আছে। তোমাকে উইথ ক্লুর ক্ষেত্রে ব্ল্যাঙ্ক স্পেসের বাইরে তুমি যেতে পারবে না, কিন্তু উইদাউট ক্লুর ক্ষেত্রে কিন্তু তুমি ব্ল্যাঙ্ক স্পেসের বাইরে যেতে পারবে। এখানে হ্যাবিটেট না ব্যবহার করে দেয়ার এনভায়রনমেন্টও ব্যবহার করতে পারতে। তারপর দেখো আমি যদি পিছে যাই, আচ্ছা পিছে গেলাম আমি, আচ্ছা পিছে যাওয়ার দরকার নেই, এখানে দেখলে বোঝা যাবে যে যেমন আমরা একটা ইকোলজিক্যাল সেন্স দেখছিলাম, তুমি উইথ ক্লুর ক্ষেত্রে ওটা এখানে কিন্তু এনভায়রনমেন্টও আছে, যদি এনভায়রনমেন্ট না থাকতো তাহলে কিন্তু তুমি ইকোলজির বাইরে যেতে পারতে না। কিন্তু উইদাউট ক্লুর ক্ষেত্রে কিন্তু তুমি ইকোলজির জায়গায় এনভায়রনমেন্ট বা ইকোলজিক্যালের জায়গায় কিন্তু এনভায়রনমেন্টাল এই শব্দগুলো ব্যবহার করতে পারবে। কিন্তু উইথ ক্লুর ক্ষেত্রে কোনোভাবেই তুমি এই ক্লুর বাইরে যেতে পারবে না। তো দেখো আমরা একটা উইথ আউট ক্লু তোমাদের একটু দেখাই, এটা আমি জাস্ট একটু বলে দিব যে আওয়ার লিবারেশন ইজ দ্য ড্যাশ অ্যাচিভমেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ। তো আমরা এখানে কি বলতে পারি, আমরা যদি বলি গ্রেট অ্যাচিভমেন্ট মানে মহৎ অর্জন, তাহলে আমার মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে কিন্তু একটা মহৎ অর্জন। ইট ওয়াজ ড্যাশ ইন 1971। তো কোনো কিছু অতীতকালে ঘটেছিল এই অর্থে কিন্তু হেল্ড কথাটা ব্যবহৃত হয়। আর মুক্তিযুদ্ধ তো আর নিজে নিজে হতে পারে না, এটা তো হওয়ানেও কোনো একটা মানুষ বা পাকিস্তান বা বাঙালিদের দ্বারা হয়েছিল, ঠিক আছে? সো এখানে কিন্তু আমরা পাস্ট টেন্সে প্যাসিভ মোডে ব্যবহার করব হেল্ড। এরপর দেখো উই হ্যাড বিন ড্যাশ পাকিস্তানি রুল ফর 25 ইয়ার্স। তো আমরা যদি বলি যে এখানে উই হ্যাড বিন আন্ডার মানে অধীনস্থ থাকা, তো উই হ্যাড বিন আন্ডার মানে আমরা পাকিস্তানিদের অধীনস্থ ছিলাম কত বছর, 25 ইয়ার্স। বাট দ্য ডিসক্রিমিনেশন ডি নম্বর অ্যান্ড ড্যাশ অ্যান্ড সাপ্রেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। তো এখানে একটা বিষয় একটু লক্ষণীয়, ডিসক্রিমিনেশন এটা একটা নাউন, ডির পরে ব্ল্যাঙ্ক স্পেস আছে এখানে, তারপরে কিন্তু আবারও আছে সাপ্রেশন নাউন। তো সব জায়গায় সন আছে শেষে, সব নাউন। সো ডি নাম্বারে তুমি যেটা ব্যবহার করবে এটা একটা নাউন ব্যবহার করতে হবে। আমরা যদি ব্যবহার করি অপ্রেশন, তো দেখো একটা সিনোনিম হয়, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, অপ্রেশন মানে নিপীড়ন বা নির্যাতন, সাপ্রেশন মানে দমন, সবগুলো প্রায় সেম ক্যাটাগরির ওয়ার্ড না, তো তোমাকে সেম ক্যাটাগরির ওয়ার্ডই ব্যবহার করতে হবে। অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার ড্যাশ আস কম্পেল আস, কম্পেল মানে বাধ্য করা, তো আমাদের বাধ্য করেছিল, কম্পেল আস আমাদের বাধ্য করেছিল টু এনগেজ ইন লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধে যোগ দিতে বা মুক্তিযুদ্ধ করতে। এনগেজ মানে সাধারণত নিয়োযুক্ত হওয়া। তো পরবর্তীতে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেড দ্য স্ট্রাগল ফর লিবারেশন। স্ট্রাগল ফর লিবারেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিল, লিবারেশন মানে কি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধার জন্য এই মুক্তিযুদ্ধার সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। বাট সুন কিন্তু খুব দ্রুতই হি ওয়াজ অ্যারেস্টেড বাই পাকিস্তানি রুলার। দেখো বাই আছে ওয়াজ আছে, সো এরপরে আমাদের ভার্ব 3 ব্যবহার করতে হবে। পাকিস্তানি রুলারদের দ্বারা, শাসকদের দ্বারা তিনি গ্রেপ্তার হয়। হাওয়ার যাই হোক পিপুল ফ্রম, এই দেখো ওয়াল ওয়াক অফ লাইফ, দেখেছো চলে আসছে। ফ্রেজ মুখস্থ করতে বলছিলাম, এই কিন্তু এখানে একটা চলে আসছে। তুমি যদি জানো যে ওয়াল ওয়াক অফ লাইফ মানে সকল শ্রেণীর লোক, তাহলে খুব সহজেই এখানে ব্যবহার করতে পারবে, ব্ল্যাঙ্ক স্পেসে ওয়ার্ড ব্যবহার করতে পারবে। আর না যদি না জানো তাহলে কিন্তু এখানে কি ব্যবহার করবে তোমার মাথায় কিছু আসবে না। সো এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু এখানে ওয়াল কাইন্ডস ওয়ার্কস ব্যবহার করতে পারি, ওয়ার্কসটা বেশি হবে, ঠিক আছে? লাইফ টুক পার্ট ইন দ্য ওয়ার রেসপন্ডিং টু কল অ্যান্ড অর্ডার অফ বঙ্গবন্ধু, বলছে বঙ্গবন্ধুর ডাকে এবং তার আদেশে সাড়া দিয়ে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। দিস ওয়ার ড্যাশ এ গ্রেট প্রোটেস্ট, দিস ওয়ার বলছে এই যুদ্ধ, ওয়াজ ছিল, এ গ্রেট প্রোটেস্ট এগেনস্ট ওয়াল ফর্মস অফ রং। এই দেখো ওয়াল ফর্মস অফ রং এ একটা কিন্তু ফ্রেজ, তো এখানে কিন্তু তোমার এই ফর্মের এখানে কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস করে দিতে পারে, ঠিক আছে? সো এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে এটা একটা ছিল মহৎ প্রতিবাদ। নাও উই অবজার্ভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স উইথ ডিউ টু রেসপেক্ট অ্যান্ড সোলেমিনিটি। রেসপেক্ট অ্যান্ড সোলেমিনিটি মানে পরম শ্রদ্ধা এবং সম্মানের সাথে, ঠিক আছে? সো এটাও একটা ফ্রেজ, এই যে রেসপেক্ট অ্যান্ড সোলেমিনিটি, রেসপেক্ট অ্যান্ড সোলেমিনিটি মানে পরম শ্রদ্ধা এবং সম্মানের সাথে। তো এই ধরনের ফ্রেজগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসে এখানে ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবে, বিশেষত উইদাউট ক্লুর ক্ষেত্রে। সো এই ধরনের ফ্রেজগুলো মুখস্থ করা কিন্তু তোমাদের অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সো আমি যে গাইডলাইনগুলো এতক্ষণ বললাম এগুলো যদি তুমি ফলো করো, যেভাবে প্র্যাকটিস করে তোমাদের দেখিয়ে দিলাম, এবার যদি প্র্যাকটিস করো 100% তুমি উইথ ক্লুতে বেস্ট করতে পারবে। সো উইথ ক্লুতে তোমরা বেস্ট করো, বেস্ট রেজাল্ট করো, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।